হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপু, তুমি কি ভাড়া বাসায় থাকো? তোমার বাড়িটা কতটুক জায়গায় বানিয়েছো? তোমার বাসার রুমগুলো কত করে ভাড়া দিয়েছো? তোমার কারেন্ট বিল কত আসে? যারা আমাকে প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করে থাকেন তাদের উত্তর নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি। তারপর কিন্তু থাকছে রাতের বেলা যে কাজগুলো করে রাখলে আমাদের পরের দিন সকাল বা পরের দিন বলেন অনেক বেশি সুন্দর ও বরকতময় হবে, তা নিয়ে টুকটাক কাজকর্ম। প্রথমে চলুন আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি, পুষ্পবিলা। আমার স্বপ্নের নীড়। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমার একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে আমার নিজের একটা রাজত্ব থাকবে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার সেই বাড়ি। আর এই বাড়িটা কিন্তু 4 তলা। আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরও অনেক আপুরা প্রশ্ন করেন, আজকে সব ডিটেলসে দেখিয়ে দিব। এখানে 7টা ফ্ল্যাট আছে, আমি 3 তলা পুরোটাই থাকি, আর 6টা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের অংশ। সামনের অংশটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে টুকটাক কিছু গাছ লাগানো আছে। একজন আপু মাধবীলতা গাছটা কিভাবে লাগিয়েছি সেটা দেখানোর কথা বলেছিল। এটা এমনিতেই মাটি পুঁতে গাছটা লাগিয়ে দিয়েছিলাম, মাত্র 150 টাকা গাছটার দাম। এটা কিন্তু মাশাল্লাহ এখন অনেক উপরে উঠে গেছে। এই 150 টাকার গাছটা এখন আমার লাখ টাকার সৌন্দর্য বহন করে। আসলে গাছটা না থাকলে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার মেন রাস্তা, মানে এখানে একটা কেচি গেট দেওয়া আছে। আর সামনে কিন্তু বাড়ির একটা নেম প্লেট লাগানো আছে, সেটা হচ্ছে আমার নামে। বাড়িতে ঢুকতেই ছোট্ট একটা গ্যারেজ আছে, এখানে 2টা বাইক রাখা যায়। আর সিঁড়ির 2 পাশে 2টা ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটগুলো উপরের তুলনায় একটু ছোট, ভাড়াগুলো এগুলোর কম। প্রায় টোটাল ওনাদের 13-14 মতো ভাড়া পড়ে যায়। আমার বাসায় হচ্ছে প্রিপেড কার্ড, সবাইকে কার্ড দিয়ে দিয়েছি, যার যার ইউজের উপরে বিল আসে। আর এটা কিন্তু প্রিপেডের যে মিটারগুলো বাসায় ঢুকতেই বাম সাইডের নিচে, সেটাও আমি তালাবদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে সিঁড়ি, দোতলার 2 পাশে 2টা ফ্ল্যাট। এগুলোতে যেহেতু ভাড়াটি আছে, আমি কিন্তু ফ্ল্যাটগুলো আসলে শেয়ার করতে পারছি না। উপরে হচ্ছে 2টা বেডরুম, ডাইনিং ড্রয়িং, 2টা ওয়াশরুম, একটা বারান্দা আর কিচেন। আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের দরজা, এটা মেন ডোর। এখানে আমি থাকি, আমি 3 তলায় থাকি। বিল্ডিংয়ের যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু সেগুন কাঠের, নিজের গাছের কাঠ। আমার শ্বশুর বাড়িতে সেগুন গাছ ছিল, সেগুলোই কেটে তারপর দরজা বানানো হয়েছে। আর এই যে সিঁড়িগুলো দেখছেন এগুলো কিন্তু নিজেরা ডিজাইন করে বানিয়েছি, আর হাতলের মধ্যে কাঠ দিয়েছি। আসলে একটা বাড়ি যখন মানুষ করে, অনেক স্বপ্ন থাকে বাড়িটাকে আমি এভাবে সাজাবো, ওইভাবে সাজাবো। তখন যতটুকু পেরেছি মনের মতো করে বাড়িটা সাজানোর চেষ্টা করেছি। আমি কিন্তু এই বাড়িতে উঠে গেছি প্রায় 7 বছর হয়ে গেছে, 8 বছরে পা রাখবে আর কিছুদিন পর। আমার বাড়ির সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে এই যে বিমান উঠানামা করা, ছাদে দাঁড়িয়ে বিমান উঠানামা দেখলে এত বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল, তোমাকে এখানে একটা বাড়ি করে দিব, আর সেই ছাদের মধ্যে তুমি দাঁড়িয়ে বিমান দেখবে। আলহামদুলিল্লাহ, সে কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। বাড়ি সম্পর্কে আরও কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখন কিছু আম এসেছে, সেগুলো কোথায় থেকে এসেছে চলুন শেয়ার করি। এতগুলো আম এসেছে সাতক্ষীরা থেকে। এগুলো এসেছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বলতে পারেন বা পরিচিত, আসার আগে ওনাকে দোকানে কাজ দিয়ে এসেছে, সেই খুশিতে আমাদের জন্য এতগুলো আম পাঠিয়েছে। এগুলো হচ্ছে আম রূপালী। এখানে প্রায় 35 কেজির মতো আম আছে, আর সাথে কিন্তু অনেকগুলো শুটকি পাঠিয়েছে। আর শুটকিগুলো একদম কেটে কুটে প্রসেস করে দিয়েছে। আমগুলো কিন্তু একদম শক্ত, অনেক দিন রেখে খাওয়া যাবে। চিন্তা করেন একজনের জন্য আম পাঠালে কতগুলো আম পাঠায়। আমরা কিন্তু দেখে খুশিতে আত্মহারা, এতগুলো আম আমাদের জন্য পাঠিয়েছে। তো আমগুলো আমি খুলে এরকম ক্যারেটের মধ্যে রেখে দিয়েছি, একটু খোলামেলায় থাকলে ভালো থাকবে, আর নয়তো দেখা যাবে নিচে পচে যাবে বা নরম হয়ে যাবে। এখন চলুন কতগুলো শুটকি পাঠিয়েছে সেগুলো একটু শেয়ার করি। এখানে অনেক ধরনের শুটকি আছে, লইট্টা শুটকি, চাপা শুটকি, তারপর চিংড়ি শুটকি, আর সাথে কি যেন একটা পাঠিয়েছে, এটা আমরা কোনোদিন দেখিও নাই। তো এটা কিভাবে রান্না করে তাও জানি না। দেখুন কতগুলো শুটকি, আমার মনে হয় পুরো বছর জুড়ে এই শুটকি খাওয়া যাবে। শুটকির কিন্তু প্রচুর দাম, মাছ থেকেও শুটকির দাম বেশি। যারা শুটকি খায় তাদের কাছে তো ভালোই লাগে, আমরা কিন্তু শুটকি পছন্দ করি। কেটে পরিষ্কার করে দেওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে। এখন আমি বক্সে করে রেখে দিব। এই জিনিসটা কি কেউ চিনে থাকলে বললেন তো, এটা কিভাবে রান্না করে? আমি এটা কোনোদিন দেখিও নি, আমরা এটা কোনোদিন খাইও নি। তো কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন, কেউ যদি চিনেন বা কেউ এটা খেয়ে থাকলে আমি উপকৃত হব।
প্রতিদিনই ধোয়ার যে কাপড়গুলো আছে সেগুলো আমি সন্ধ্যার পর ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি। গড়কে কিন্তু কাপড় অনেক বেশি এলোমেলো করে। আমার শরীর 2 দিন ধরে অনেক খারাপ ছিল, প্রেশার লো হয়ে গেছিল। তার মধ্যে আমার প্রচুর অ্যালার্জির খাবার এই কয়দিন খাওয়া হয়েছে, তো সারা শরীরে চুলকানি, অবস্থা খারাপ। আমি অ্যালার্জির ট্যাবলেটও খেয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি। আর সুস্থ হয়ে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে নিয়েছি। আমরা যদি রাতের বেলা কিছু কাজ করে রাখি, দিনের বেলা অনেক সহজ হয়। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে দেখবেন রাতের বেলা গুছিয়ে কাজ করে রাখলে সকালটা যেমন সুন্দর হয়, দিনটা অনেক বরকতময় হয়। আর অনেক সময় কিন্তু বাঁচে, নিজের জন্য সময় বের করা যায়। আর বাসায় পুরুষ মানুষ থাকলে কিন্তু কাজের তাড়াটা আরও বেশি থাকে। এই কাজগুলোই সময়ের মধ্যে শেষ করতে হবে, রান্না বান্না শেষ করতে হবে, টাইমলি খাবার দিতে হবে। পুরুষ মানুষ না থাকলে দেখা যায় ঢিলেঢালাভাবে একটা কাজ করে নিচ্ছি, সময় অসময় খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। কিন্তু আমার হাজব্যান্ড এই জিনিসটা একদমই পছন্দ করে না। টাইমের মধ্যে সে চলতে অনেক বেশি পছন্দ করে। আমিও তার পছন্দ অনুযায়ী সে যেটা পছন্দ করে, যেটা সে অপছন্দ করে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করি। কারণ একজন ওয়াইফ যখন তার হাজব্যান্ডের কথা মতো চলবে, আর তখন কিন্তু একজন হাজব্যান্ডও তার স্ত্রীর কথা মেনে নিতে বাধ্য হবে। আর বাধ্যবাধকতা, মিল, মহাব্বতের মধ্যেই একটা সুন্দর সংসার সৃষ্টি হয়। আর সেই সংসারে থাকবে সুখ আর সুখ, একজনের প্রতি থাকবে একজনের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। যাই হোক, আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাচ্চারা সন্ধ্যার পর ডাইনিং টেবিলের উপরে বসে পড়ালেখা করে, আমি বইগুলো গুছিয়ে টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিলাম। এটা আমার প্রতিদিনের রুটিন। আমি ঘুমের আগে চেষ্টা করি এই কাজগুলো করে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর ঘুমাতে যেতে। আপনি দেখবেন রাতের বেলা যদি এই কাজগুলোকে গুছিয়ে আপনি ঘুমাতে যান, আপনার শরীরটাই পাতলা লাগবে। আর ঘুম থেকে উঠে যদি ফ্রেশ সুন্দর একটা বাসা পাওয়া যায়, তখন তো মাইন্ডটাও খুব ফ্রেশ থাকে আর কাজের মধ্যে অনেক মনোবল আসে। আর সকাল সকাল বাসাটা এলোমেলো থাকলে দেখবেন মাথাটা একদম গরম হয়ে থাকে, কোনো কাজেই শান্তি লাগে না বা কাজ করতেও ইচ্ছে করে না। আমি অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুমের বিছনা ঝেড়ে সুন্দর করে এখন রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। রুম ঝাড়ু দেওয়ার পর আমি কিচেনে ঢুকবো। কিচেনে কিছু কাজ আছে, সেগুলো সারলে আমার কাজ শেষ হয়ে যাবে। সন্ধ্যার সময় কিন্তু আমি এই কাজগুলো একবার করেছি, যেমন প্রত্যেকটা রুমের বিছনা ঝাড়ু দিয়েছি, তারপর রুম ঝাড়ু দিয়েছি। এখন আবার ঘুমের আগে এই কাজগুলো করছি। এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। ছোট বাচ্চা থাকলে বাসা যে কত এলোমেলো হয়, আর এই কাজগুলো যেহেতু আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, না করলেও আমার ভালো লাগে না। রুম ঝাড়ু দেওয়ার সময় আমি আয়েশা মনির একটা মাটির পাতিল ঝাড়ু দিয়ে ভেঙে ফেলেছি। ভাবছি যে সে দেখার আগে সেটা আমি ঝাড়ু দিয়ে ফেলে দিই। ঝাড়ু দেওয়ার সময় যে দেখুন এসে হাজির হয়ে গেছে আর আমাকে জিজ্ঞাসা করতেছে বারবার, তুমি এটা কেন ভাঙলে? সে কিন্তু তার বাবার কাছে যাচ্ছে এটা নিয়ে বিচার দেওয়ার জন্য। আর আমি বারবার হেসে হেসে বলছিলাম, যাও তোমার বাবার কাছে বিচার দাও, তোমার বাবা আমাকে কিছুই করতে পারবে না। সে কিন্তু মন খারাপ করে ফেলেছিল। ভিডিওর এই মুহূর্তে এসে পুরনো কথাটা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ঘরের সব কাজ শেষ করে ফেলেছি, এখন রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরের কিছু বাজার সদাই ছিল, সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। বাড়ি সম্পর্কে আরও কিছু কথা বলার ছিল, চলুন সেগুলো নিয়ে এখন আলোচনা করি। আমার বাড়িটা 2.5 কাঠার মধ্যে অবস্থিত, যেটাকে 4 শতক বলে। আমি তো পুরো বাড়িটা দেখিয়ে দিয়েছি। আর অন্যান্য যে ফ্ল্যাটের ভাড়াগুলো সেগুলো তো বলিনি। 2তলা আর 4তলা হচ্ছে সেম ভাড়া, ওনাদের প্রায় 15-16 মতো ভাড়া পড়ে যায়। একজন আপু আমাকে 2টা ভিডিওতে পরপর কমেন্ট করেছিল আমার কারেন্ট বিল কত আসে। আমি যেহেতু এখন 2টা এসি ব্যবহার করছি আপু, আগে যতটুকু কারেন্ট বিল আসতো সেটাই এখন আপনার সাথে শেয়ার করছি। আমার কিন্তু বাসায় প্রায় 8টা ফ্যান আর প্রতি রুমে 2টা লাইট, আমার 2টা ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ, আবার একটা আইপিএস আছে। তো সব কিছু মিলে আমার দেখা যেত, আবার ওয়াশিং মেশিনও আছে। কোনো মাসে 5,000, কোনো মাসে 7,000, 8,000 ওরকম বিল আসতো। এখন যেহেতু আরেকটা এসি লাগানো হয়েছে, এখন কত বিল আসে জানি না, এটা ব্যবহারের পর আমি বলতে পারবো। আশা করি আপু তুমি তোমার উত্তরটা পেয়েছো। আমি চেষ্টা করেছি তোমাকে বুঝিয়ে বলার। আমার যেহেতু ইলেকট্রিকের জিনিস বেশি, তাই বিলটাও কিন্তু বেশি আসে। যাই হোক, রান্নাঘরের কিন্তু আমি যা যা গোছানো প্রয়োজন একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো যদি আমি একটু সময় বের করে গুছিয়ে রাখি, দিনের বেলা একদমই প্রেশার পড়ে না। রান্না করার পর দেখা যায় এই কাজগুলো একদম গুছিয়ে করতে পারি না।
বিকেলবেলা একটু রেস্ট না নিলে তাও হয় না, তো এই সময় সুযোগটা হয় রাতের বেলায় করার। তাই আমি যখনই সময় সুযোগ পাই রাতের বেলায় কাজগুলো গুছিয়ে করে ফেলি। সন্ধ্যার পর যে থালা বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো আমি স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম, ঝুড়িটা একদম ফাঁকা করে ফেলেছি। সকালবেলা যদি সুন্দর একটা রান্নাঘর থাকে, রান্নাঘরে এসে নাস্তা বানাতে অনেক ভালো লাগে। এখন রান্নাঘরের অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু মুছে দিচ্ছি। আজকে রাতের বেলা বাচ্চাদের টিফিনের জন্য একটু বিরিয়ানি রান্না করব। আমি কিন্তু সাথে পোলাওর চাল আর মুরগিও ভিজিয়ে রেখেছি, কারণ দেখা যায় সকালবেলা উঠে এত টিফিনের আয়োজনও করা যায় না, আর হালকা পাতলা টিফিন দিলে ওদের পেটও ভরে না। স্কুল থেকে এসে মন খারাপ করে ফেলে, আম্মু তুমি কি টিফিন দিয়েছো, সেগুলো খেয়ে পেট একদম ভরে না। তো আজকে ভাবছি যে একটু বিরিয়ানি রান্না করে দিই। আসলে কাজের প্রেশারটা মাঝে মধ্যে এত বেশি থাকে, কিছু করতেও ইচ্ছে করে না। তারপরও আমি মা, ওদের খুশির জন্য, ওদের ভালোর জন্য তো আমার ভালোটাই দেখতে হবে, যত কষ্টই হোক। সিংয়ের উপরে যে র্যাকটা ছিল সেটাও একটু পরিষ্কার করে দিলাম। তারপর বাচ্চাদের যে মামপটগুলো আছে সেগুলো আমি চেষ্টা করি রাতের বেলা ঠান্ডা পানি রেখে, মানে ফ্রিজে ঠান্ডা করে রাখার জন্য পানিটা, যাতে দিনের বেলা ওরা ঠান্ডা একটা পানি খেতে পারে। ঝুড়িটা সরিয়ে কাউন্টার টপের উপরে যে পানিটা জমেছিল সেটা একটু ব্রাশের সাহায্যে পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এই ব্রাশটা কিন্তু রান্নাঘরের খুবই উপকারী। কাউন্টার টপের উপরে পানি জমে থাকলে ব্রাশটার সাহায্যে টেনে পানিটা খুব সুন্দর করে ফেলে দেওয়া যায়। দুপুরে রান্না বান্নার পর চুলাটা আর পরিষ্কার করতে পারি না, কারণ চুলাটা অনেক বেশি গরম থাকে আর সময়ও থাকে না। আমি কিন্তু বলি সব সময় রাতের বেলায় চুলা পরিষ্কার করি, আর এখন যেহেতু আবার রান্না বসাবো তাই চুলাটাকে এখন পরিষ্কার করে ফেলবো। গুছিয়ে কাজ করে দেখবেন অনেক মজা পাওয়া যায়, অনেক শান্তি পাওয়া যায়। আমি গুছিয়ে কাজ করতে অনেক বেশি ভালোবাসি, যেটা আমার শান্তির জন্য আমি করি। অনেক আপুরা কিন্তু আমাকে লিখেন, আপু তোমার গুছানো কাজ দেখে অনেক কিছু শিখেছি, আমরা নতুন করে চ্যানেল খুলেছি। সবার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল যারা নতুন চ্যানেল খুলেছো। অনেক পরিশ্রম ও ধৈর্য নিয়ে কাজ করতে হবে। পরিশ্রম আর ধৈর্য যদি না থাকে ইউটিউবে কোনোভাবেই টিকে থাকতে পারবে না। অনেক অনেক দোয়া রইল তোমাদের প্রতি, তোমরা অনেক দূর এগিয়ে যাও। ধৈর্য আছে, পরিশ্রম করতে পারবে, তাহলে তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে। অনেক কষ্ট করেছি ইউটিউব নিয়ে, এখন কিন্তু একটু একটু করে ইউটিউবে জায়গা করে নিচ্ছি। আমার মতো একটা মেয়ে যদি 4 বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে ইউটিউবে নিজের একটা জায়গা পরিচয় করে নিতে পারি, তোমরা পারবে না কেন? অবশ্যই পারবে। পরিশেষে বলতে চাই সবার জন্য অনেক অনেক দোয়া, তোমরা অনেক অনেক পরিশ্রম করো আর সামনের দিকে এগিয়ে যাও। যাই হোক, আমি সব কাজ শেষ করে এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা বসিয়ে দিলে মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। আমার হাতের বিরিয়ানি অনেক বেশি মজা হয়, আর আমি একদম সিম্পলভাবে বিরিয়ানি রান্না করতে পছন্দ করি। আমার মেজো ছেলেটা বিরিয়ানি অনেক পছন্দ করে। পেঁয়াজের বেরেস্তাটা করে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এটা যখন বোনা বোনা হয়ে আসবে তখন আমি পোলাও চাউলটা ভেজে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। বিরিয়ানি রান্নাটা হচ্ছে সবচেয়ে সহজ রান্না, ঝটপট বললেই হয়ে যায়, শুধু হাতের কাছে মশলাটা রেডি থাকলেই হয়। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম সে রাতে কিছু খাবে কিনা, সে মনে হয় বিরিয়ানির গন্ধ পেয়েছে বলে যে রাতের বেলা খাবো না, তারপর কিন্তু ঠিকই বিরিয়ানি খেয়েছে। এখন মিষ্টি দই ছিল, বাবা আর মেয়েকে আমি দই দিয়ে দিয়েছি, ওরা দই খাবে বিরিয়ানি হলে, তারপর বিরিয়ানিটা খেয়ে নেবে। এখন আমি রান্নাঘরে খুব প্রয়োজনীয় একটা জিনিসকে ওয়াশ করে নিচ্ছি। এটা মনে হয় অনেক দিন ধরে ওয়াশ করা হয় না। এটার মধ্যে আমি খাওয়া দাওয়ার পর যে তরকারিগুলো বাঁচে সেগুলো ডেকে রেখে দিই। এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, খুবই উপকারী। এটার দাম মনে হয় 250 টাকা পড়েছিল। অন্যান্য জায়গায় দেখেছি যে 400 450 টাকা করে বিক্রি করা হয়। এটার মধ্যে রান্নাঘরের সবজি কাটাকাটি করেও রাখতে পারবেন, জায়গাটা কিন্তু খুব কম নেবে। আমি কিন্তু আজকের ভিডিওতে শেষ মুহূর্তে চলে এসেছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। এই মুহূর্তে এসে একজন আপুর কমেন্ট পড়ব। হাবিবা হাবিব আইডি থেকে একজন আপু আমাকে সব সময় কমেন্ট লিখেন। আপু খুব ভালো মনের একজন মানুষ, আপু নিঃসন্তান। সবাই আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে আপুর মনের আশা পূরণ করেন। উনি খুব অসুস্থ থাকেন, মন থেকে আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখবে আল্লাহ যখন তোমাকে নিয়ামত দিবে তখন তুমি উপভোগ করে শেষ করতে পারবে না। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। আরেকজন আপু আছেন মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন, ওনার ছেলে খুব অসুস্থ। আপুর আইডিটার নাম এখন আমার মনে নেই। আপু তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়া। একজন মা হিসেবে আমি জানি তার সন্তান যদি অসুস্থ থাকে একজন মায়ের কতটা খারাপ লাগে। যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করি। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিই, আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফিজ।